এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে শুরু হচ্ছে আজকের আলোচনা। দুর্নীতি দমন কমিশন, পদের নাম কনস্টেবল। পরীক্ষাটি হয়েছে 31/10/2025, এই লাস্ট 2 দিন আগে। এই পরীক্ষার ইংরেজি কোশ্চেন অংশ আমরা আপনাদের সাথে অ্যানালাইসিস করে দেখাবো। তো চলে যাই আমরা ইংরেজি অংশের আজকের পরীক্ষা প্রশ্নের প্রথম প্রায় 1 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার অফ বি। বি শব্দের ম্যাসকুলিন জেন্ডার কি? বি শব্দের ম্যাসকুলিন জেন্ডার কি? প্রশ্নটা এসেছে দুদকের, পদের নাম কনস্টেবল, 31 অক্টোবর 2025-এ। এই প্রশ্নটি উত্তর কি হবে? একদম সহজ, হয়তো যারা পড়েছেন জেন্ডার অধ্যায়টি নিয়ে যাদের আলোচনা শেখা আছে তারা বলতে পারবেন। তো আপনাদেরকে দ্রুত কমেন্টস করে জানাতে হবে এটার উত্তর কি। ম্যাসকুলিন জেন্ডার অফ বি, বি শব্দের ম্যাসকুলিন জেন্ডার কি? বি মানে আমরা জানি হচ্ছে মৌমাছি। এখন বি মানে হলো আমরা জানি মৌমাছি। এই বি শব্দটি তাহলে কি? ফেমিনিন। বি শব্দটা কি? ফেমিনিন। আচ্ছা, এটার ম্যাসকুলিন মানে হচ্ছে পুংলিঙ্গ হচ্ছে ড্রন। ড্রন মানে ড্রন হচ্ছে মেল বি বা পুরুষ মৌমাছিকে বলা হয় হচ্ছে ড্রন। আমরা আকাশে যে ড্রন গুলো উড়ানো দেখি সেই ড্রনের নামটা মূলত এই পুরুষ মৌমাছি থেকেই নেওয়া হয়েছে। সো তাহলে ড্রন হচ্ছে পুং মৌমাছি আর এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে বি। পরীক্ষার হলে এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে আপনাদের জন্য। তো দেখেন এই প্রশ্নটা কিন্তু এই এক্সপার্ট ইংলিশ বই থেকে হুবহু কমন ছিল। এক্সপার্ট ইংলিশ বইয়ের পেজ নাম্বার 94, যাদের কাছে 2025 ভার্সন আছে তারা দেখতে পারবেন। এখানে একটা সতর্কতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা প্রশ্নের বিশ্লেষণ শিখবো, সেখানে একটু সতর্কতাটা দেখেন। ডয় মানে হচ্ছে ফিমেল ডিয়ার। এখানে যে ডয় আছে, ডয়, আমরা জানি ডিয়ার মানে হরিণ, তো ডিয়ারের ফিমেল ভার্সনটা হচ্ছে ডয়। ডয় ফিমেল ভার্সন হচ্ছে ডয়। ওকে, এরপরে ড্রন হচ্ছে বি থেকে আসছে, সো একটু মনে রাখবেন ডয় হচ্ছে হরিণ বোঝাতে, যেটা ফিমেল বোঝাতে আমরা বলি। আর একটা হচ্ছে ড্রন হচ্ছে মেল বি বা পুং মৌমাছি হিসাবে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এবার আসেন এই দুইটার পরে আমরা চলে যাই। এটা একটু ব্যাখ্যাতে একটু যাব আমরা। সিমিলার কিছু এক্সাম্পল নেন আপনার, যেমন হচ্ছে কাউ মানে গরু, আরেকটা হচ্ছে বি ইউ ডাবল এল, বুল মানে হচ্ছে ষাঁড়। এইটা হচ্ছে কাউ মানে গরু আর বুল মানে ষাঁড়। এইটা আমরা জানি যে অনেকেই, এটা হচ্ছে ফিমেল 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 বা এটা হচ্ছে ফেমিনিন ফেমিনিন, আর এইটা হচ্ছে ম্যাসকুলিন। বুল মানে ষাঁড় আর কক মানে হচ্ছে মোরগ। তো এইগুলো বিভিন্ন পরীক্ষা আপনাদের বারবার থাকে, এজন্য আপনারা এরকম আরো যা জানেন কমেন্টস করতে পারেন। এখন আমরা একটু বানান সতর্কতার মধ্যে যাব বা স্পেলিং সতর্কতার মধ্যে যাব। ম্যাসকিউলিন এই শব্দটা আমাদের যেহেতু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন গুলো কিন্তু রিলেট হয়ে আসে, তা আপনি একটা কোশ্চেনের বিশ্লেষণ জানলে অপর প্রশ্নের বিশ্লেষণ আকারে কিন্তু মানে পরীক্ষার হলে ওই বিশ্লেষণ থেকে কোশ্চেনটা কমন পড়ে। তো আসেন আমরা একটু দেখি এখানে ম্যাসকিউলিন। ম্যাসকিউলিন শব্দটার বানান কি? ম্যাসকিউলিন, MASCULINE। এখন এটা উচ্চারণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ম্যাসকিউলাইন হবে না, অনেকে এই লাইন বলে থাকে। লাইন হচ্ছে ভুল, লাইন কথাটা ভুল, লাইন কথাটা ভুল। তাহলে এটার উচ্চারণ হবে ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন। আচ্ছা, এটা আমি বাংলা একাডেমি ডিকশনারি থেকে সরাসরি নিয়েছি, এটা আপনাদের ওখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আচ্ছা, এরপর আসেন আমরা এই উদাহরণটা সরাসরি আরেকটা শব্দ দেখে নিই এখানে এই উদাহরণ থেকে। ফ্যামিনিন, এটাকে ফ্যামানাইন বলা যাবে না বা ফেমিনাইন বলা যাবে না। এখানে অনেকে NINE কথা মানে নরমাল নাইন উচ্চারণ করতে পারেন, কিন্তু এটা নরমাল নাইন না, এটার উচ্চারণ হবে নিন, ফ্যামিনিন। ফ্যামিনিন, এখানে ফ্যামি হতে পারে আবার ফ্যামাও হতে পারে। হ্যাঁ, ফ্যামানিন ফ্যামানিন। এখানে নাইন বললে হবে না, জাস্ট এটুকু মনে রাখবেন। তাহলে ফ্যামি নাইন হবে ভুল উচ্চারণ আর ফ্যামিনিন হবে সঠিক উচ্চারণ, মনে থাকবে। আচ্ছা, এই তো আপনারা একটা উদাহরণ থেকে অনেক কিছু শিখলেন। এখন দেখেন এই উদাহরণটা যেখান থেকে আপনারা পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে, সেই স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়েছি। এটা এক্সপার্ট ইংলিশ বইয়ের 94 নাম্বার পেজে পাবেন। এক্সপার্ট ইংলিশ বইতে 94 নাম্বার পেজে পাবেন। এটা এক্সপার্ট ইংলিশ বইয়ের 94 পেজে পাবেন। এইখানে দেখেন 94 পেজে আপনারা যখন একটা টেবিল পাবেন দেখবেন ওই টেবিলের মধ্যে হুবহু এগুলো আছে। ড্রন হচ্ছে আর বি, আবার কমন জেন্ডারও বি, এভাবে আমরা পাবো। ঠিক আছে,
সো এক্সপার্ট ইংলিশ বইয়ের 94 নাম্বার পেজ থেকে কিন্তু এই উদাহরণটি সরাসরি পাওয়া যায়। তো আশা করি যারা উত্তর করতে পেরেছেন অনেক ধন্যবাদ, ভালো পারবেন আপনারা। জেন্ডার অধ্যায়টা খুব ভালো করে পড়ে নেবেন, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো এক্সপার্ট ইংলিশের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন। ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, 2 নাম্বার প্রশ্ন। বলেন এটা কি আনসার হবে, আপনারা বলেন। The price of rice is, the price of rice is, বলেন এটা কি হবে, দ্রুত বলতে হবে। The price of rice is, the price of rice is। ক্লাসটা একটু শেয়ার করে দেব আমরা। চলছে গত শুক্রবারে আসা দুদকের প্রশ্ন সমাধান, দুদকের প্রশ্ন সমাধান, গত শুক্রবারে আসা দুদকের কোশ্চেন সমাধান, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট এখানে পাবেন। The price of rice is, এখানে বলছে রাইসের মূল্য, the price of rice is কি হবে? যারা পারেন দ্রুত অ্যান্সার কমেন্ট করেন। The price of rice is, the price of rice is। আব্দুল মুত্তালিব, আলহামদুলিল্লাহ আমি আছি ভালো, ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। The price of rice is dash, কি হবে এটা অ্যান্সার? The price of rice is, এটার উত্তর কি হবে? দেখেন এই যে এইখানে যে শব্দগুলো দেওয়া আছে সেটা হচ্ছে রিজন, এটার উচ্চারণ হবে রিজন, আর এটার অ্যান্সার হবে হচ্ছে রাইজিং। কেন রাইজিং হবে? এখানে ইজ আছে, দেখেন ইজ, মাসুদা আক্তার জেমি, রাইজেন হবে, রাইজিং হবে। তো কোনো কিছুর মূল্য যখন নিজে নিজে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ব্যবহার করব রাইজ শব্দটা, RISE, রাইজ। রাইজ কথাটার মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, মূল্য বা দাম বা অন্যান্য যে কোনো কিছু বৃদ্ধি পাওয়া অর্থে রাইজ হয়। আর অন্য কারো মাধ্যমে যখন কোনো কিছুকে বৃদ্ধি করা হয়, অন্য কিছুর মাধ্যমে যখন কোনো কিছুকে বৃদ্ধি করা হয় বা উঠানো হয় সেটা হচ্ছে রেইজ। এই যে যেমন আপনারা যদি পতাকা উত্তোলন বলেন তো তখন হবে হচ্ছে রেইজ, হাত উত্তোলন বলেন তখন আমরা বলবো কি রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। বাট মূল্য বৃদ্ধি পাওয়া অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে রাইজ শব্দটা, রাইজ রোজ রিজন, রাইজ রোজ রিজন। এই প্রশ্নটা দুদক যেখান থেকেই নিক, আমি এই প্রশ্নটা আপনাদেরকে দেখাই। এটা ছিল হচ্ছে এই টিজে ফিডিকেটস এর কমন মিস্টেকস ইন ইংলিশ বইয়ের টপিক 402 নম্বরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যাদের কাছে এই বইটা আছে তারা দেখলে পাবেন। হ্যাঁ, এটা আলোচনা করা আছে কমন মিস্টেক বইটা থেকে। এছাড়াও এটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আপনারা পাবেন হুবহু 597 নাম্বার পেজে আপনি হুবহু এই উদাহরণটা পাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই উদাহরণটা 28তম বিসিএস সহ অনেক পরীক্ষাতে আসছে, অনেক পরীক্ষাতে আসছে। বোঝাতে পারছি? তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে দ্য প্রাইস অফ রাইজ ইজ, উত্তর হবে রাইজিং। আচ্ছা, এখানে আমরা অতিরিক্ত কিছু বিষয় একটু শিখে নিচ্ছি। কয়েকটা উচ্চারণ সতর্কতা। RISE রাইজ, RAISE রেইজ, আর একটা হচ্ছে RISEN, এটার উচ্চারণ হবে রিজন, এটার উচ্চারণ হবে রিজন। অনেকে এটাকে আবার রাইজেন বলবেন, কিন্তু রাইজেন উচ্চারণ না, এটার উচ্চারণ হচ্ছে রিজন, রিজন, রিজন। মনে থাকবে। আমরা কিছু উচ্চারণ সতর্কতা দেখে নিলাম, চলেন আমরা আরেকটু দেখে নিই। এক্সপার্ট ইংলিশ বইয়ের 2025 সালে যে বই সেটার 597 নাম্বার পেজ থেকে, 597 নাম্বার পেজে পাবেন। যাদের কাছে নতুন বই আছে এখানে পাবেন। এই রাইজের যে রুলসটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের ওখানে কতটুকু বোঝা যাচ্ছে দেখেন। এই কমন মিস্টেক নামে একটা অধ্যায় আছে এক্সপার্ট ইংলিশে। আমি বারবার আপনাদেরকে বলছি যে কমন মিস্টেকস এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন ঠিকই এখান থেকে একটা প্রশ্ন আসছে, রাইজ, হ্যাঁ এখান থেকে রাইজ রোজ রিজন, আবার অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন, রাউজ রাউজ রোজ, রেইজ রেইজড রেইজড। হ্যাঁ, এগুলো আপনি সরাসরি যদি এক্সপার্ট ইংলিশ বইতে যান এটা মুখস্থ করার টিপসও সেখানে দেওয়া আছে। কিভাবে এই কনফিউশন গুলো মুখস্থ করবেন বা কনফিউশন গুলো মনে রাখবেন সেটাও এক্সপার্ট ইংলিশ বইতে দেওয়া আছে। তো আশা করি আপনারা যারা এক্সপার্ট পড়েন আমার পাঠক হিসাবে বলবো প্রতিনিয়ত রিভাইজ রাখেন, যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। 100% কোশ্চেন কিন্তু আপনারা এক্সপার্ট থেকেই পাবেন। তাহলে আমরা বুঝে নিলাম এই প্রশ্নের উত্তরটা। চলেন আমরা চলে যাই পরের প্রশ্নে। তো এক্সপার্ট ইংলিশের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে এই ক্লাসটা শেয়ার করবেন, আশা করি অন্যেরও উপকার হবে।
ওকে, পরের প্রশ্ন 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট, দুদকে আসছে 31 তারিখে। এই যে লাস্ট 31 অক্টোবর 2025 এর প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আমাদের এই বইতে 2026 সালে ঢুকবে। 25 সালে এই প্রশ্নগুলো হুবহু আছে, হুবহু আছে। তো বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, বলেন তো এটা কি হবে অ্যান্সার? খুবই সহজ, বাট আপনাদেরকে কনফিউশন করার জন্য পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো দিয়ে থাকে। বাট আমি জানি অনেকে এই কোশ্চেনটা ভুল করবেন, অনেকেই। দেখি কার কার ভুল হচ্ছে এই কোশ্চেনটা, দেখি কার কার সঠিক হয়, দেখি কতজনের সঠিক হয়। আমার আগে উত্তর কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার আগে এটাকে কমেন্ট করার চেষ্টা করেন। তো বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট। আমরা অনেকেই এটা মুখস্থ করে নিয়েছি যে অ্যাবসেন্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে দুইটা রুলস আছে, মনে রাখবেন দুইটা রুলস কভার করতে হবে। অ্যাবসেন্টের পরে আপনি কখন ফ্রম দিবেন, আবার অ্যাবসেন্টের পরে কখন আপনি সিন্স অথবা ফর দিবেন সেটাও জানতে হবে। তো এই কোশ্চেনে অ্যাবসেন্টের পরে অ্যান্সার হবে সিন্স ফ্রাইডে। কেন সিন্স ফ্রাইডে হবে? বিকজ এই যে এখানে ফ্রাইডে লাস্ট, ফ্রাইডেটা তো এখানে বসবে, ফ্রাইডে লাস্ট। তো এইটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম। তো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব সিন্স, তবে অনির্দিষ্ট সময় বোঝালে আবার ব্যবহার করতাম ফর। তাহলে অ্যাবসেন্টের পরে তিনটা প্রিপোজিশন আজ থেকে খেয়াল রাখেন, একটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, আরেকটা হচ্ছে অ্যাবসেন্টের পরে সিন্স, আরেকটা হচ্ছে অ্যাবসেন্টের পরে ফর, অ্যাবসেন্টের পরে ফর। কেমন হয় আমরা যদি এর আদলে আর কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই প্রশ্নটা এক্সপার্ট ইংলিশ বইয়ের 386 নাম্বার পেজে ছিল। এক্সপার্ট ইংলিশ এই যে 25 সালের যে বইটা, এটা 386 নাম্বার পেজের মধ্যে কিন্তু হুবহু আছে। ওকে, আমরা এর আদলে আর কয়েকটা উদাহরণ একটু দেখি, চলেন। যেমন কখন আমরা অ্যাবসেন্ট ফ্রম বসাবো, কখন আমরা অ্যাবসেন্টের সাথে সিন্স বা ফর বসাবো। এবার আপনাদের পরীক্ষা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বলেন তো এক নজরে, খুব দ্রুত বলতে হবে, এক নজরে বলতে হবে কোনটা কি অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আমি দুইটা রুলস অলরেডি দিয়ে দিয়েছি। স্থান প্লাস মিটিং বা কোনো জায়গা থেকে কোনো কাজ থেকে অনুপস্থিত বোঝাতে আমরা অ্যাবসেন্টের সাথে ফ্রম দেব, আর সময়ের ক্ষেত্রে আমরা অ্যাবসেন্টের সাথে সিন্স অথবা ফর দেব প্রয়োজন অনুসারে। এখন বলেন তো এক নম্বরে কি হবে? হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস, হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। সো সে ক্লাস থেকে অনুপস্থিত বা ক্লাসে নাই, এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। দুই নাম্বার বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ফ্রাইডে। এই যে তার মানে এটা হবে ফ্রাইডে, মানে নির্দিষ্ট দিন আছে, অতএব এখানে হবে সিন্স। 3 নাম্বার হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল। এই যে দেখেন স্কুলে অনুপস্থিত, মিটিং এ অনুপস্থিত, বাড়িতে অনুপস্থিত, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেব হলো ফ্রম। পরেরটা হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ। এখানে কি করব বলেন তো? এই অ্যাবসেন্টের পরে কি হবে? 2 দিন যাবত সে বাড়িতে নাই বা 2 দিন ধরে বাড়িতে নাই, এটা হবে হচ্ছে ফর। কারণ এই যে এখানে 2 ডেজ, এটা হচ্ছে অনির্দিষ্টবাচক সময়। অতএব আমরা বুঝলাম সিন্স, ফর, ফ্রম তিনটাই বসতে পারে অ্যাবসেন্টের সাথে। মনে থাকবে? দেখছেন পরীক্ষার হলে জিনিসটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটাই আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আপনি হুবহু পাবেন। কোথায় পাবেন? পেজ নাম্বার 386। যাদের কাছে 25 সালের বই আছে তারা 25 সালের বইয়ের 386 নাম্বার পেজে পাবেন। আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে হুবহু দেখাই দিয়েছি জিনিসটা। যারা আমাদের বই পড়েন শুধু তাদের জন্য এই জিনিসগুলো আমি রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। ওকে, বাকিরা অন্যভাবে নিয়েন না জিনিসটা। নেক্সট, এই ছিল হচ্ছে এই প্রশ্নটা। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আশা করি এটা অন্যের জন্য উপকারে আসবে। ঠিক আছে। 4 নাম্বার হ্যাড ইউ টেকেন লাঞ্চ, এটাকে করতে হবে প্যাসিভ ভয়েস। দেখেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে দিয়েছে। আমরা অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে রুলস গুলো ফলো করি সেটা করে উত্তর করবেন। করেন কি হবে বলেন? ইংরেজি ফাউন্ডেশন কোর্স করার না? হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স আছে। আচ্ছা, আমিরুল ইসলাম ইলিয়াস বলছেন সিন্স ফ্রাইডে, মাসুদ আক্তার বলছেন হচ্ছে এই নাম্বার, রাইট। 4 নাম্বারটা কি করব? 4 কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হ্যাড ইউ টেকেন লাঞ্চ এর মানে হচ্ছে তুমি কি লাঞ্চ করেছো? হ্যাড ইউ টেকেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো বা তুমি কি দুপুরের খাবার খেয়েছো? তুমি কি দুপুরের খাবার খেয়েছো? কি হবে এটা অ্যান্সার? হ্যাড ইউ টেকেন লাঞ্চ,
তুমি কি দুপুরে খাবার খেয়েছো, এটাকে প্যাসিভ করব। আচ্ছা, প্যাসিভ করার ক্ষেত্রে আমরা একটু দেখি, হ্যাড ইউ টেকেন লাঞ্চ, এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ হিসেবে চিন্তা করব। অ্যাসার্টিভ হিসেবে যদি চিন্তা করেন তাহলে আপনি কিভাবে লিখতেন, এইভাবে লিখতেন যে ইউ হ্যাড টেকেন লাঞ্চ, ইউ হ্যাড টেকেন লাঞ্চ। তো এই বাক্যটা, এই যে হ্যাড টেকেন, জাস্ট টেন্সের এই জায়গাটাকে আমরা পরিবর্তন করব। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আছে, আর পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ মুডে আমরা জানি জাস্ট মাঝখানে একটা লাগবে হচ্ছে বিন, মাঝখানে লাগবে বিন। তাহলে হ্যাড বিন টেকেন, এটা ভার্বের জায়গা পরিবর্তন। এখন বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভে ছিল, জাস্ট আমাকে এই হ্যাডটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, আর বাদ বাকি সব সেম থাকবে, তাহলেই কিন্তু প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে। এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে আলাদা কোনো নিয়ম মুখস্থের প্রয়োজন নাই। আপনি ওই সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ কল্পনা করে প্যাসিভ করবেন, দেন আপনি জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে দিয়ে দিবেন, ইন্টারোগেটিভের প্যাসিভ হয়ে গেল। তাহলে এটাকে কি করব, শুধু এই ইউ এর আগে হ্যাডটাকে নিয়ে আসবো। হ্যাডটাকে কোথায় নিয়ে আসবো, ইউ এর আগে, হয়ে গেল হ্যাড ইউ বিন টেকেন লাঞ্চ। হ্যাড ইউ বিন টেকেন লাঞ্চ কোথায় আছে, হ্যাড ইউ বিন টেকেন লাঞ্চ, বি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? যাদের যাদের বি নাম্বার অ্যান্সার হয়েছে তারা কমেন্টে লাইক দিয়ে থাকেন, পোস্টে লাইক দেন, এই পোস্টে লাইক দেন। ওকে, আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর বলছে অনলি মিনা ক্যান ডু দিস, অনলি মিনা ক্যান ডু দিস, বলেন কি হবে? সানাউল্লাহ বলছেন হচ্ছে 4 এর বি। আমরা একটু ক্লাসটা শেয়ার করি, যারা ক্লাসে আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে প্রতি শনিবার সন্ধ্যা 7টায়, ফ্রি ক্লাস। আমাদের এখন ফ্রি ক্লাস সপ্তাহে একদিন, প্রতি শনিবার সন্ধ্যা 7টায়। প্রতিদিন ফ্রি ক্লাস নেওয়ার সময় নাই, সন্ধ্যা 7টায় আমরা জাস্ট শুক্র শনিবারের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর আমরা বিশ্লেষণ করে দিই আর কি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এখানে বলছে অনলি মিনা ক্যান ডু দিস, এটাকে নেগেটিভ করতে হবে। অনলি মিনা ক্যান ডু দিস 5 নাম্বার, অত্যন্ত সহজ একটা কোশ্চেন। অনলি মিনা ক্যান ডু দিস, এই কোশ্চেনটা এক্সপার্ট ইংলিশ 2025 সালের বইতে 319 নাম্বার পেজে পাবেন। সব কমন একেবারে, এখন যে কোনো পরীক্ষায় আপনারা এক্সপার্ট ইংলিশ থেকে 100% কোশ্চেন কমন পাবেন, কারণ এই বইটা এখন সেইভাবেই তৈরি করা। আচ্ছা, 5 নম্বর বলছে অনলি মিনা ক্যান ডু দিস, অনলি মিনা ক্যান ডু দিস, অনলি মিনা ক্যান ডু দিস, কি করব? অনলি মিনা ক্যান ডু দিস, মনে রাখতে হবে কয়টা সঠিক উত্তর দিয়ে টিকেছে বলে মনে হয়? খলিলুর রহমান। আচ্ছা, কোন পরীক্ষার কথা বলছেন? আচ্ছা দেখেন, তো চলে আসেন আমরা 5 নাম্বার এটি সলভ করি। অনলি মিনা ক্যান ডু দিস, এটাকে করতে বলছে হচ্ছে নেগেটিভ। মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে এবং অনলি এর পাশে যদি ব্যক্তিকে বোঝায়, তাহলে ওই অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করব নান বাট, আর পুরো বাক্যটা সেম থাকবে, পুরো বাক্যটা সেম থাকবে। জাস্ট এই সামান্য একটা রুলস আমাদের মনে থাকবে না, এটা একদম ছোটবেলা থেকে শিখেছি আমরা। তাহলে অনলি এর পরিবর্তে ব্যবহার করতে হবে নান বাট, অনলি এর পরিবর্তে নান বাট, আর সব সেম, মিনা ক্যান ডু দিস, মিনা ক্যান ডু দিস। এখানে আপনাদেরকে একটা সতর্কতা দিচ্ছি, সতর্কতাটা হচ্ছে এখানে নান বাট দিবেন, আবার অনেকে কি করবে এই ক্যানের পরে আবার নট দেয়, এই নট দেওয়া যাবে না, মনে রাখতে হবে দুইবার নেগেটিভ হওয়ার কোনো সুযোগ এখানে নাই, দুইবার নেগেটিভ হওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে 5 এর উত্তরটা হচ্ছে গ নাম্বার, অনলি মিনা ক্যান ডু দিস, এটা হবে নান বাট মিনা ক্যান ডু দিস, নান বাট মিনা ক্যান ডু দিস। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। আচ্ছা, এই কোশ্চেনটা বলছি কোথা থেকে আসছে, এটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে এক্সপার্ট ইংলিশ পেজ 319 নম্বরে, 319 নাম্বার। নেক্সট, আচ্ছা কিছু সিমিলার এক্সাম্পল আমরা একটু সলভ করি। দেখেন তো সিমিলার এক্সাম্পলস কিছু সলভ করি। সিমিলার এক্সাম্পল, অনলি হি ক্যান হেল্প ইউ, অনলি হি ক্যান হেল্প ইউ, এটাকে কি করব? অনলি এর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে নান বাট, নান বাট, আর বাকি যা ছিল সব সেম। যারা পারেন তারা এটা একটু কমেন্টস করে নেন, তাড়াতাড়ি কমেন্ট করেন কি হবে। নান বাট হি ক্যান হেল্প ইউ, অনলি গড ক্যান সেভ আস, অনলি গড ক্যান সেভ আস, এটাকে কি করব? নান বাট
none but God can save us. None but God can save us. জাস্ট আমরা এই যে অনলি দ্বারা দেখেন ব্যক্তিকে বোঝালে আমরা এই গডকে আমরা ব্যক্তি হিসেবে ট্রিট করছি, ব্যক্তিকে বোঝালে জাস্ট আমরা নান বাট দিব, তাহলেই উত্তরটা হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, সতর্কতা হচ্ছে নান বাটের পরিবর্তে আমরা কখনো ক্যান নট যেন ওই সেন্টেন্স ইউজ না করি, মনে রাখবেন। এই প্রশ্নটা এক্সপার্ট ইংলিশের 319 নাম্বার পেজ থেকে নেওয়া হয়েছে। আশা করি ভালো লাগছে। এরকম ক্লাস আরো পেতে চাইলে কি করতে হবে? ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। নেক্সট 6 নাম্বার প্রশ্ন, মোট 10টা কোশ্চেন আর 5টা সলভ করলে হয়ে যাবে। 6 নাম্বার, ইফ হি ড্যাশ হি উইল নট গো। দেখেন এই কোশ্চেনটা একদম সহজ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছে। ইফ হি ড্যাশ শি উইল নট গো, ইফ হি ড্যাশ শি উইল নট গো, এটাকে আমরা কি করব? এই প্রশ্নটা দেখেন এক্সপার্ট ইংলিশ বইয়ের পেজ নাম্বার 420 এ ছিল, হুবহু কোশ্চেন আসছে, হুবহু, একদম সহজ। ইফ হি ড্যাশ ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি? তাহলে এখানে দেখেন ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি? ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস এই পাশে প্রেজেন্ট টেন্স কমা এই পাশে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 ডট ডট। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হয় আর বাকি অংশ হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স আর বাকি অংশ হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, একদম ইজি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হবে। কেন প্রেজেন্ট টেন্স করব? কারণ বাকি অংশ এখানে ফিউচার টেন্স করা আছে। তাহলে এই সেন্টেন্সটাতে দেখেন অপর অংশ দেওয়া আছে আমাদের, কমার পরের অংশ, বাট ইফ যুক্ত অংশ আমাদের শূন্যস্থান করা আছে। তো ইফ যুক্ত অংশ আমরা ব্যবহার করব কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে ইফ হি কামস, ইফ হি কামস। অনেকে যেটা ভুল করবে সেটা হচ্ছে এই ইফ যুক্ত অংশে ফিউচার টেন্স ইউজ করার চেষ্টা করবে, যেমন উইল কাম। তো একটা কথা একেবারে চিরস্থায়ী মনে রাখেন, কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশ কখনোই ফিউচার টেন্স নাই। ইফ যুক্ত অংশ কখনোই ফিউচার টেন্স নাই। ইফ যুক্ত অংশ হতে পারে 3 ধরনের টেন্স, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হতে পারে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ইফ যুক্ত অংশ শুধুমাত্র 3 ধরনের টেন্স হয়ে থাকে। ওকে, তাহলে এটার উত্তরটা হচ্ছে কামস। আশা করি বুঝতে পারছেন সবাই। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এই কোশ্চেনটা বললাম এক্সপার্ট ইংলিশে আপনারা পাবেন হলো 420 নাম্বার পেজে। সো এক্সপার্ট ইংলিশের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এরপর কোশ্চেন নাম্বার 7 নাম্বার প্রশ্ন। 7 বলেন কি হবে অ্যান্সার? খলিলুল বলছেন হচ্ছে দুদকের, আচ্ছা জেস রুমি সি নাম্বার বলেছেন, এটা বলেন কি হবে? 7, a lot of news in those paper unreliable. A lot of news in those paper unreliable. এটা কি করবে অ্যান্সার? দেখেন এই প্রশ্নে নিউজ শব্দটা আছে আর এই পাশে আছে এ লট অফ। মনে রাখতে হবে এ লট অফ এর পরে যেই নাউন থাকবে সেই নাউন অনুসারে বাক্যের ভার বসবে। তাহলে এখানে নিউজ শব্দটা আছে, নিউজ শব্দটা দেখে অনেকেই মনে করতে পারেন এস আছে, এটা মনে হয় প্লুরাল, কিন্তু না। নিউজ শব্দটা এস থাকা সত্ত্বেও এটা একটা সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। জোনাকি বলছেন হচ্ছে আর হবে, এই তো ভুল করে ফেলছেন, দেখছেন? আর হবে না, কেন আর হবে না? কারণ নিউজ হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে ইজ। উত্তর হবে ইজ, খুবই সহজ। কিন্তু অনেকে চিন্তা করবে এখানে এ লট অফ আছে আবার নিউজ এস আছে, দুই দিক থেকেই। তাহলে কোশ্চেনটা কিন্তু ওইভাবে আপনাকে সেট করেছে, একদম সহজ একটা বিষয়, শুধু আপনার আগে থেকে জানা থাকা লাগবে। তো নিউজের মতো আরো কিছু নাউন আছে, চলেন আমরা সেই নাউনগুলো একটু দেখি। যেমন ধরেন এখানে 3টা নাউন আছে। যেমন প্রথমটা বলছে দা নিউজ ড্যান্স শকিং, এখানে নিউজের সাথে আমরা ইজ দিব কারণ সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, এই যে এস থাকা সত্ত্বেও এটা একটা সিঙ্গুলার নাউন, এখানে দিব ইজ। ম্যাথমেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, এখানে বিকল্প বা ব্যতিক্রম ব্যবহার আছে, বাট এইটা একটু মনে রাখেন, নর্মাল সাবজেক্ট বোঝাচ্ছে, এই জন্য ইজ। ফিজিক্স ইজ সিম্পলি, এগুলো এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। তাহলে এই শব্দগুলো একটু খেয়াল রাখতে হবে, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই শব্দগুলোর সাথে এস থাকা সত্ত্বেও এরা হচ্ছে সিঙ্গুলার, তাই এদের সাথে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই প্রশ্নটা আপনারা পাবেন এক্সপার্ট ইংলিশ বইয়ের 478 নাম্বার পেজ থেকে, হুবহু কমন ছিল, সেখান থেকে যারা এক্সপার্ট ইংলিশ 25 পড়েন দেখে নেবেন।
আশা করি বুঝতে পারছেন। এক্সপার্টের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করেন। ওকে, 8 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর বলছে দ্য ডগ ran ড্যাশ দ্য রোড। দ্য ডগ ran ড্যাশ দ্য রোড। আচ্ছা, এই কোশ্চেনটা বহুবার আসছে। এটা হচ্ছে রিসেন্টলি অনেক পরীক্ষাতে আসতেছে। দেখেন এই প্রশ্নের উত্তরটা কি হবে, যদি এটা প্রিপজিশন থেকে আসছে। ran অফ দ্য রোড, ইন দ্য রোড, বাই দ্য রোড, অ্যালং দ্য রোড। কুকুরটি রাস্তা বরাবর, মানে রাস্তা থেকে মানে সোজাসুজি দৌড়ানো শুরু করছে। তো বরাবর বোঝাতে আমরা র্যানের সাথে ব্যবহার করব বা রানের সাথে অ্যালং ব্যবহার করব, র্যান অ্যালং। সো এটা একটু মনে রাখেন যে যদি কোনো কিছুর পাশ দিয়ে বা ধার দিয়ে বা বরাবর কেউ হাঁটে, কেউ দৌড়ায়, কেউ চলে, তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব অ্যালং। অ্যালং তার মানে অ্যালং মানে হচ্ছে পাশে পাশে চলা বা পাশাপাশি বা বরাবর সোজাসুজি যাওয়া। ক্লিয়ার? এই কোশ্চেনটা এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন 241 নম্বর পেজে, হুবহু ছিল। তো দেখেন এখান থেকে আমরা যদি আরেকটু লার্নিং করি, সিমিলার কয়েকটা উদাহরণ দেখেন। যেমন she walked dash the river, এই যে দেখেন সে নদী বরাবর হাঁটলো। they ড্রাইভ থেকে ড্রপ, তারা চালালো ড্যাশ দ্য বিচ, এই যে অ্যালং দ্য বিচ, অ্যালং দ্য বিচ। বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকতের বরাবর তারা গাড়িটি চালালো। তারপর she walked dash the river, সে নদী বরাবর কি হাঁটলো। ক্লিয়ার? তো এইভাবে আমরা ব্যবহার করব। এগুলো কখনোই আমরা ইন ব্যবহার করব না কিংবা বাই ব্যবহার করব না, একটু সতর্ক থাকতে হবে। সবসময় আমরা রাস্তা বরাবর বোঝাতে অ্যালং দ্য রোড, অ্যালং দ্য রিভার, অ্যালং দ্য বিচ এইভাবে শব্দগুলো ইউজ করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো ভালো লাগলে দ্রুত শেয়ার করে দিতে হবে। আর এই প্রশ্নটিও আপনারা বিশ্লেষণ পাবেন এক্সপার্ট ইংলিশের 241 নম্বর পেজে। ধন্যবাদ। এবার পরের প্রশ্ন 9 নম্বর। আর দুইটা প্রশ্ন আছে জাস্ট। 9 নম্বর মাসুদা জেমি বলছেন বাই হবে না, ওটা হবে হচ্ছে অ্যালং হবে। 9 নম্বর লিভ নো স্টোন আনটার্ন, এটা একটা ইডিয়মস থেকে কোশ্চেনটা আসছে। ইডিয়মস, লিভ নো স্টোন আনটার্ন। লিভ মানে কি? লিভ মানে হচ্ছে নরমালি আমরা ত্যাগ করা বা স্থান পরিত্যাগ করা বোঝাই। আর নো স্টোন মানে পাথর। আনটার্ন, টার্ন মানে উল্টানো, আর এটাকে বলা হচ্ছে আনটার্ন মানে কি না উল্টানো, তাই তো? কিন্তু এই ফ্রেজটার মধ্যে মজার একটু আলোচনা আছে, এটা অনেকেই হয়তো বুঝবেন না, একটু সময় দিলে বুঝবেন। আচ্ছা আপনারা আগে উত্তর করেন তো কোনটা অ্যান্সার হবে, যদি উত্তরের কিছু অংশ নিচে লেখা আছে। লিভ নো স্টোন আনটার্নড, এটা অ্যান্সার হবে 4 নাম্বারটা। ট্রাই এভরি পসিবল মিনস, মানে যত প্রকারের উপায় আছে সকল উপায়ে চেষ্টা করা, এটার নামই হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড। ট্রাই এভরি পসিবল ওয়েজ অথবা এভরি পসিবল মিনস, যত উপায় আছে সবভাবে চেষ্টা করা। তো এটা কিভাবে বুঝবেন? লিভ নো স্টোন আনটার্ন যদি সহজভাবে বলি যে কোনো পাথর না উল্টিয়ে না যাওয়া, ত্যাগ করা। তার মানে কোনো পাথর না উল্টিয়ে ত্যাগ করা, তার মানে সবগুলো পাথরই উল্টানো। তার মানে আপনার ধরেন কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি সেটা খুঁজছেন বা গুপ্তধন খুঁজছেন, সবগুলো পাথর উল্টিয়ে, তার মানে কি সকল চেষ্টা আপনি করেছেন, কোনোটাই বাদ দেন নাই। তো এই ফ্রেজটাও কিন্তু বারবার আসে, খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ। আশা করি এটা পরবর্তী যে কোনো পরীক্ষা আসলে আপনারা চেষ্টা করবেন যেন উত্তর করতে পারেন। এখানে কয়েকটা সিমিলার ইডিয়মস আপনাদের জন্য রাখছি, খুব গুরুত্বপূর্ণ। যেমন ট্রাই ইওর বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করা, একই জিনিস আগেরটাই সেম, লিভ নো স্টোন আনটার্ন। ডু আর ডাই, করো বা মরো, মানে প্রাণপণ চেষ্টা করা, একই জিনিস। গো দা এক্সট্রা মাইল, তার মানে আপনার যা সুযোগ আছে তার চেয়ে বেশি চেষ্টা করা, এটার নাম হচ্ছে গো দা এক্সট্রা মাইল। এটার মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। তাহলে আরো 3টা ফ্রেজ পেলাম একই রকম, গো দা এক্সট্রা মাইল, ডু আর ডাই, ট্রাই ইওর বেস্ট। আশা করি এগুলো ভুলবেন না। এখানে একটা সতর্কতা দিয়েছি আপনাদেরকে, লিভ স্টোন আনটার্ন এটা কোনো ফ্রেজ না, মনে রাখবেন এখানে মাঝখানে একটা কি লাগবে? নো লাগবে, মনে থাকবে। লিভ নো স্টোন আনটার্ন হবে। এখানে যদি কোনো ফ্রেজে দেখেন যে নো নাই, তাহলে মনে করবেন এটা হচ্ছে একটা ভুল ফ্রেজ, ভুল ফ্রেজ। ক্লিয়ার? এই ফ্রেজটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যদি পেতে চাই, তাহলে আপনাদেরকে যেতে হবে এক্সপার্ট ইংলিশ বইয়ের 866 নাম্বার পেজে, হুবহু পাবেন 866 নাম্বারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এরপর লাস্ট আজকের শেষ কোশ্চেন হচ্ছে 10 নাম্বার।
হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান, নিচের কোনটা সঠিক বানান। 10 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান, নিচের কোনটা সঠিক বানান বলেন। স্পেলিং থেকে যতগুলো কোশ্চেন এখন পর্যন্ত দেখা যায় তার মধ্যে এটা একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন এবং ফরাসি ওয়ার্ডের মধ্যে পড়ে। যেমন এখানে বলছে কি, এই যে বুকেই, এই বুকেই অনেকে বলবে বকেট, না এটা আসলে বকেট টকেট না, এটা হলো বুকেই। কেন বুকেই হবে, কিউ ইউ ইটি, এটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এটার উচ্চারণ হবে হচ্ছে কে, উচ্চারণ হবে কি। তো এটা সঠিক স্পেলিং উত্তর কোনটা এখানে, এটাও এক্সপার্ট ইংলিশ বইয়ের 1058 নম্বর পেজে পাবেন, 1058 নম্বর পেজে এটা আছে। তো এটা উত্তর হচ্ছে কোনটা অ্যান্সার হবে বলেন, এই যে বিও ইউ কিউ ইউ ইটি, উত্তর হচ্ছে বি নাম্বার, উত্তর বি নাম্বার। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা রুলস শিখবো। জাস্ট রুলসটা হলো, ফরাসি শব্দের শেষে কিউ ইউ ইটি এর উচ্চারণ হবে কে, আর ফরাসি শব্দের শেষে সাধারণত টি থাকলে সেই টিটা সাইলেন্ট হয়ে যায়। যেমন উদাহরণ দেখেন, এই উদাহরণগুলো আমাদের লাগবে কারণ ভবিষ্যতে এই উদাহরণগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে। যেমন এটা ব্যালেট হবে না, এটাকে আমরা বলবো ব্যালে, ব্যালে মানে নাচ। আচ্ছা, এরপর দেখেন এই যে দেখেন বুফেট না, বরং এটার উচ্চারণ হবে বাফে, কারণ এই টি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। বাফেট না, বরং বাফেট। এটা খাবারের সারি বা খাবারের যে যে ধরনের রেস্টুরেন্টগুলোতে আপনারা জানেন যে বুফে খাবার বলে অনেকেই, বা যেটা বাফে খাবার বলে, মানে খাবারগুলো সিরিয়ালে সাজানো থাকে, আপনাকে একটা একটা করে দিতে হবে। আর এটা হচ্ছে ক্রকেট, এটাকে ক্রকেট না বলে শুধু ক্রকে বলতে হবে, কারণ এই টি এর উচ্চারণটা হবে না। এটা এক ধরনের একটা খেলার নাম। তো মনে রাখবেন, এই যে দুইটা রুলস দিলাম, এই রুলস গুলো থেকে ভবিষ্যতে কিন্তু কোশ্চেন কমন থাকবে। ওকে, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনা। আশা করি যা কিছু শিখলেন সবকিছু সকলের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী শনিবারে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।